আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণ। এটা অষ্টম শ্রেণীর বই এবং এখানে ব্যাকরণের একেবারে বেসিক থেকে কিন্তু আলোচনা করা হয়েছে। সো ব্যাকরণটা আসলে কিসের হয়? ব্যাকরণটা হয় হচ্ছে ভাষার, তাই না? ব্যাকরণ বলতে কি বোঝায়? ভাষার নিয়ম কানুন রীতিনীতি, রাইট? তার মানে একটি ভাষা কিভাবে বলতে হবে, কিভাবে লিখতে হবে, লেখালেখি কিংবা বলার একটা সুশৃঙ্খল নিয়ম কানুন। তাহলে ব্যাকরণটা তো হয় ভাষার। তাহলে আমাদেরকে আগে জানতে হবে ভাষা নিয়ে, রাইট? তো আমরা এ পর্যায়ে ভাষা নিয়ে আলোচনা করব প্রথম পরিচ্ছেদে, যেখানে আমরা আলোচনা করব ভাষা কি সেটা নিয়ে, এবং মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা কি, সাধু চরিত্রের পার্থক্য। এই হচ্ছে আজকের আমাদের আলোচনার টপিক। তাহলে আমরা চলো শুরু করা যাক। ভাষা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, ভাষা কি সব প্রাণীর আছে? সব প্রাণী কি কথা বলতে পারে বা নিজেদের ভেতরে কমিউনিকেট করতে পারে? হ্যাঁ, ভাষা মানে হচ্ছে এক কথায় যোগাযোগের মাধ্যম। ঠিক আছে? তার মানে নিজের মনের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে কি ভাষা। তার মানে যার মাধ্যমে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে ভাষা। এখন কিভাবে প্রকাশ করতে পারে? সে শুধুমাত্র, আমরা তো ভাষা বলতে শুধুমাত্র মৌখিক ভাষাকে বুঝি, তাই না? মানে মুখ দিয়ে তথ্যর আদান প্রদান। কিন্তু শুধু কি মুখ দিয়ে না, কিন্তু ভাষা হয় ইশারা ইঙ্গিতে। হ্যাঁ, ইশারা ইঙ্গিতেও কিন্তু আমরা আমাদের মনের ভাব অনেকটা প্রকাশ করতে পারি। সবথেকে বেশি পারি যদিও মুখে কথা বলে, রাইট? ইশারা ইঙ্গিতে নানা রকম অঙ্গভঙ্গি করে। আবার ছবির মাধ্যমে কি ভাষা প্রকাশ করা যায়। জয়নুল আবেদিন একসময় রেস্টুরেন্টে গেছিলেন, সো তিনি তো ওই চাইনিজ ভাষা বুঝতেন না। সো তিনি কি করলেন, ছবি এঁকে দেখাই দিলেন যে আসলে তার কী চাই। তাহলে ছবিও কিন্তু একটা ভাষার মতো। আবার নাচ গান এগুলো কিন্তু ভাষার, নাচ বিশেষ করে এগুলো কিন্তু ভাষা হতে পারে, রাইট? আচ্ছা, তো আমরা ভাষা বলতে যেটাই বুঝি সেটা হচ্ছে মানুষের মানে মুখের ভাষাকে বুঝি, তাই না? তো মুখের ভাষাটা হচ্ছে, মুখের ভাষার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কমিউনিকেট করতে পারি বা যোগাযোগ করতে পারি অন্যদের সাথে। নিজের ভাবের আদান প্রদান কিন্তু করতে পারি, রাইট? তো এই হচ্ছে আমাদের ভাষার যে বেসিকটা সেটা। এখন আসলে ভাষার সংজ্ঞাটা এখানে তোমাদের একটাই দেয়া আছে, একটা সংজ্ঞাই খুব ভালোভাবে মনে রাখবা। কে দিছেন? ডক্টর সুনীত কুমার। এছাড়াও আরেকটা সংজ্ঞা কিন্তু এখানে আছে, তোমাদের এই বইটাতে নেই, বাট আছে। আচ্ছা, যাই হোক, এখানে একটু লক্ষ্য করো যে ভাষা বলতে আসলে কী বোঝায়। মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে এই হচ্ছে ভাষার সংজ্ঞাটা। তার মানে দেখো, বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র মানে হচ্ছে আমাদের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলা ধ্বনি বা শব্দ উচ্চারণের জন্য দায়ী। যেমন আমাদের মুখ, তাই না? আমাদের জিহ্বা, আমরা জিহ্বার মাধ্যমে কিন্তু নির্দিষ্ট তোমার হচ্ছে শব্দ উচ্চারণ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের দাঁত, তালু, হ্যাঁ, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের যে মনের ভাবটা সেটা প্রকাশ করি ধ্বনির উচ্চারণের মাধ্যমে, রাইট? আচ্ছা, তার মানে ভাষা বলতে দেখো কী বোঝায়, যে মানুষের মনের ভাব প্রকাশের জন্য বা তোমার হচ্ছে বোধগম্য বা অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে? ভাষা বলে। এখন দেখো, স্থান কাল ও সমাজভেদে কি ভাষা এর রূপভেদ দেখা যায়। তার মানে এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম। বুঝতে পারছো? এক এক দেশের ভাষা এক এক রকম না। শুধু এক এক দেশের না, একই দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলের ভাষা কিন্তু বিভিন্ন রকম, তাই তো? কালভেদে আজকের ভাষা যেরকম, আজ থেকে ১০০ বছর আগে বাংলা কিন্তু এমন ছিল না। আর আজ থেকে ২০০ বছর আগে একদমই এমন ছিল না, কিংবা এমন ছিল যে হয়তো আমরা এখন বুঝতেই পারবো না। আমরা যদিও বাঙালি, তারপরেও আমরা ১০০ বছর আগের বাংলা হয়তো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? তারপর সমাজভেদে, ওই যে বললাম যে তোমার একই দেশে কিন্তু ভিন্ন ভিন্ন সমাজের ভাষা ভিন্ন ভিন্ন রকম। ঠিক আছে? আবার এমনও হতে পারে যে ধনী শ্রেণীর ভাষা একরকম, তারপরে গরিব শ্রেণীর ভাষা একরকম, এমনও কিন্তু হইতে পারে। এখন দেখো, বাকযন্ত্রটা আসলে কি? বাকযন্ত্রটা কি? ধ্বনি কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। তাহলে বাকযন্ত্র কি? গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, এগুলা কি সব? এই সবগুলা কিন্তু বাকযন্ত্র। বুঝেছো? বাকযন্ত্র, বাকযন্ত্র মানে কি? যেটা দিয়ে আহ, হচ্ছে আহ, ধ্বনি বা তোমার শব্দ আমরা উচ্চারণ করি, সেটা হচ্ছে কি বাকযন্ত্র। আর এই যে প্রত্যেকটা জিনিস, গলনালী, তার মানে আমাদের গলা থেকে শুরু করে আমাদের ফুসফুস পর্যন্ত, এবং ফুসফুসের অ্যালভিওলাস আছে সেই পর্যন্ত কিন্তু আমাদের এই যে ধ্বনি উচ্চারণের জন্য দায়ী। কারণ আমরা আমাদের ফুসফুস থেকে যখন বাতাসটা বাইরে ছেড়ে দেবো বা বাইরে যখন বের হবে, তখনই কিন্তু ওই বাতাসের সাথে শব্দটা বের হতে পারে। অন্যথায় যদি যার ফুসফুস কাজ করে না, যার মুখ দিয়ে বাতাস বেরোয় না, সে কিন্তু কখনোই কোনো শব্দ বা ধ্বনি উচ্চারণ করতে পারবে না। ঠিক আছে? যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। আম, সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, হ্যাঁ? আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা তৈরি হয় হচ্ছে বাক্য। আচ্ছা, যে কোনো
ধ্বনি বা আওয়াজ কিন্তু ভাষা না। তার মানে অ্যাও যদি করি তাহলে কিন্তু ওই অ্যাওটা কিন্তু ভাষার মধ্যে পড়ে না, ঠিক আছে? তার একটা অর্থ থাকতে হবে, অবশ্যই একটা অর্থ থাকতে হবে এবং অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। তার মানে আমাদের ওই যে আমরা বাক্যের যোগ্যতা যেগুলো পড়ছিলাম, বাক্যের ৩টা যোগ্যতা পড়ছিলাম, ওই ৩টা যোগ্যতায় ফুলফিল হইতে হবে ভাষা হইতে গেলে, ঠিক আছে? ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। তার মানে এই যে এটা মনে রাখবে তোমরা, ধ্বনি দিয়ে কি তৈরি হয়? ধ্বনি দিয়ে তৈরি হয় তোমার শব্দ। আর একাধিক শব্দ দিয়ে কি তৈরি হয় বলো তো? তৈরি হয় বাক্য। আর এই যে বাক্যটা এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বেসিকটা ক্লিয়ারের জন্য। আমরা মুখ দিয়ে যে ধ্বনি উচ্চারণ করি না, এই ধ্বনির অর্থপূর্ণ সমষ্টি হচ্ছে কি শব্দ। আর এই যে অর্থপূর্ণ তোমার হচ্ছে শব্দ, এই শব্দগুলা মিলেই কি তৈরি হয়? বাক্য। বুঝতে পারছো? আচ্ছা, পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানে। পশু পাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্য। তার মানে পশু পাখি যে ডাকে, তাদের ডাকার কিন্তু কোনো সিকোয়েন্স নাই, কিংবা তাদের ডাকের ভিতরে কিন্তু তেমন কোনো একটা প্যাটার্ন নাই আসলে। সো তারা জাস্ট এমনি ধ্বনি উৎপন্ন করে, কিন্তু এটাকে ভাষা বলা যায় না। যদিও তারা কমিউনিকেট করে একে অপরের সাথে, কিন্তু সেটা এইভাবে না, মানে তোমার হচ্ছে শব্দ উৎপন্ন করার মাধ্যমে না, অন্য কোনো মাধ্যমে করে, হ্যাঁ? তো দেখো, আহ, মানুষের ভাষা তো একের পর এক অর্থবোধক আছে, ঠিক আছে? বা বাক্যের পর বাক্যে সাজিয়ে আমরা কি মনের ভাব কিন্তু প্রকাশ করে থাকি, ঠিক আছে? এই ক্ষমতা কিন্তু পশু পাখি নেই। পশু পাখি আওয়াজ করে, কিন্তু ধ্বনি, শব্দ বা বাক্যর মতো কোনো বিষয় বা ধারাবাহিকতা, এই যে এক কথায় ধারাবাহিকতা কিন্তু নাই তাদের, হ্যাঁ? এই জন্য পশু পাখির ডাককে কি বলা হবে? ভাষা না। তাহলে তোমার যদি বলে পশু পাখির ডাক কি ভাষা, তোমরা কি বলবা? ভাষা না। ঠিক আছে? আর যে কথা বললাম যে স্থান, কাল ও সমাজভেদে এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম। এখানে তোমার কাদের ভাষা কি এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ফ্রান্সের মানুষ ফরাসি, চীনের মানুষ কি ম্যান্ডারিন, এইগুলা মনে রাখতে হবে কিসের ভাষা কি। চাকমারা নিজস্ব কি ভাষা ব্যবহার করে বলো তো? সাংমা ভাষা মনে রাখতে হবে। কিন্তু গারোরা কি ভাষা ব্যবহার করে বলো তো? আসিক ভাষা, ঠিক আছে? এইগুলা মনে রাখতে হবে যে কার ভাষা কি। এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, মনে রাখবা, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো, আজ থেকে কি বললাম যে ৫০০ বছর আগে যেমন বাংলা আর এখনকার যে বাংলা, সেটা কিন্তু এক না। বরং আমরা এখন যদি তখনকার ভাষা শুনি তাইলে কিন্তু আমরা তখনকার ভাষা হয়তো বুঝতে পারবো না, কিংবা এখনকার ভাষা যদি তখনকার মানুষ শোনে তারাও কিন্তু বুঝতে পারবে না আমাদের ভাষা, ঠিক আছে? যদিও বাংলা, কিন্তু সময়কালে সব পরিবর্তন হয়েছে। আর পৃথিবীর কোনো ভাষা স্থির না। স্থির না মানে কি? মানে হচ্ছে পরিবর্তনশীল। দেখো, পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। আসলে ৫৭০০ কতগুলো যেন এক্স্যাক্টলি ভাষা আছে, কিন্তু এটা কেন লেখা হয়েছে? কারণ সব অধিকাংশ ভাষা কিসের সাথে? বিলুপ্তির পথে, ঠিক আছে? তো ভাষাটা কিন্তু চেঞ্জেবল বা চেঞ্জ হয়, কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভাষাটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? প্রতিনিয়তই কিন্তু ভাষার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, দেখো, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কি সেটা জানতে হবে। মাতৃভাষা মানে কি? মাতৃভাষা মানে হচ্ছে আমরা জন্মের পরপরই যে ভাষাটা শিখি, ঠিক আছে? যে ভাষাটা শিখি জন্মের পরপরই প্রথম যে ভাষাটা শিখি সেটাকে বলা হয় মাতৃভাষা। বুঝতে পারছো? অথবা মাতৃভাষা কেন বলা হয়েছে? মায়ের মুখ থেকে যেটা শিখি সেটা। কিন্তু এক কথাই হচ্ছে যে জন্মের পর থেকে যেটা শিখি সেটা। কারণ দেখা যাচ্ছে অনেকের মা তো নাও থাকতে পারে, তাই না? তারপরেও মাতৃভাষা কেন বলা হবে? এজন্য আমরা এভাবে বলতে পারি যে জন্মের পরপরই আমরা যে ভাষাটা শিখি সেটাই হচ্ছে মাতৃভাষা। আচ্ছা, এবার দেখো, কাদের ভাষা কি? এই যে তোমার হচ্ছে বাংলাদেশ ছাড়াও এই যে এত, এদের কি? এদের বলো তো, এদের মাতৃভাষা কিন্তু বাংলা আছে অনেকের, হ্যাঁ? কিংবা অন্যান্য দেশেও কিন্তু অনেক বাংলা ভাষাভাষী জনগণ আছে। এমন না যে শুধুমাত্র বাংলাদেশে আছে। তোমরা কি জানো যে বিভিন্ন জায়গায়, যেখানে কিন্তু বলে দিছে, বিভিন্ন জায়গায় কিন্তু বাঙালি বা বাংলা ভাষাভাষী কিন্তু রয়েছে। বুঝতে পারছো? ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্য, হ্যাঁ? মারমানের রাখাইন ইত্যাদি এইসব স্থানে কিন্তু তোমার এই বাংলা ভাষা কিন্তু রয়েছে, হ্যাঁ? আচ্ছা, পৃথিবীতে প্রায় কত কত কোটি মানুষের ভাষা বলো তো? ৩০ কোটি মানুষের ভাষা বাংলা। কত কোটি? ৩০ কোটি। বুঝতে পারছো? ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। বাংলাদেশেই তো হচ্ছে তোমার ২০ কোটি, তাহলে ১০ কোটি তো ভারতেই তো ১০ কোটির বেশি হতেই পারে, তাই না? আচ্ছা, মাতৃভাষার দিক থেকে সারা বাংলাদেশে ষষ্ঠ। তার মানে দেখো, এই যে ৩,০০০ ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। তার মানে বুঝতে পারছো যে আমরা যে ভাষায় কথা বলি এটা মোটেও কোনো মানে হচ্ছে কোমা ভাষা না, ঠিক আছে? অনেক দামি ভাষা, হ্যাঁ? ইউ শুড প্রাউড। আচ্ছা, ইউ শুড বি প্রাউড অ্যাবাউট দ্যাট, ওকে? সো দেখো, রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা মানে হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন কাজে, হ্যাঁ? রাষ্ট্রের বিভিন্ন কাজে মানে কি? রাষ্ট্র তার যে দাপ্তরিক কাজ কাম হচ্ছে করে, সেগুলোর জন্য কি কোনো একটা ভাষা লাগবে, তাই না? অনেক বেশিরভাগ দেশের ভাষা কিন্তু কি বলতো? ইংরেজি। কিন্তু আহ, বেশিরভাগ দেশের ভাষা ইংরেজি হলেও আমাদের রাষ্ট্রভাষা কিন্তু কি বলতো? বাংলা। তার মানে বাংলা দেশে তোমার হচ্ছে যে যত রকম ভাষায় থাকুক না কেন, ঠিক আছে? দাপ্তরিক যত কাজকাম হয়, সকল কাজকাম কিসে হয়? বাংলায় হয়, ঠিক আছে? তো দেখো, সংবিধানের কত পরিচ্ছেদে? ৩য় পরিচ্ছেদে আছে যে গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। মনে থাকবে তো? ৩য় অনুচ্ছেদে আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে কি? বাংলা। এবার দেখো যে কাদের রাষ্ট্রভাষা কি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ? আচ্ছা, রাষ্ট্রে সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এ ভাষা
কিন্তু সব কিছু আমরা এই তোমার হচ্ছে বাংলা ভাষায় করি, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সংবাদপত্র হোক, সব কিছুতে কিন্তু, ঠিক আছে। আর পাকিস্তানে উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি উর্দু, তা সত্ত্বেও সেখানে কিন্তু ইংরেজি ভাষাও দাপ্তরিক ভাষা হিসেবে কিন্তু চলে, ঠিক আছে, বা রাষ্ট্রভাষা হিসেবে কিন্তু চলে। আর ভারতের সংবিধানকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত। তার মানে ভারতে কিন্তু সেভাবে কোনো কিছু ফিক্সড করে দেয়নি। ফিক্সড করে না দেওয়ার পরেও কিন্তু সেখানে তোমার হচ্ছে হিন্দিটা চলে, রাষ্ট্রভাষার মতো করেই চলে, কিন্তু এর সাথে সাথে আবার ইংরেজিটাও চলে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা রিলেটেড যত কথা। আচ্ছা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকায় অন্যতম প্রশাসনিক ভাষা কি? বাংলা। মনে থাকবে, প্রশাসনিক ভাষা মানেই হচ্ছে ওই রাষ্ট্রভাষা আর কি। আচ্ছা, সাধু এবং চলিত ভিতরে পার্থক্য এবার আমরা পড়বো। তো পৃথিবীর প্রত্যেকটা উন্নত ভাষারই কিন্তু অনেকগুলো রূপ আছে। যেমন এক হিন্দির কিন্তু অনেকগুলো রূপ আছে, অঞ্চলভেদে কিন্তু অনেক অনেক রূপ আছে। বাংলার অঞ্চল ভেদে ভেদে অনেক রূপ আছে। আমরা ইংরেজিতে ব্যবহার করি, আমরা যেই ইংরেজিতে ব্যবহার করি, যারা ইংরেজি ভাষার যেখানকার হচ্ছে রাষ্ট্রভাষা বা মাতৃভাষা বা যেখানকার ভাষা আসলে, তারা কিন্তু ইংরেজিকে ওইভাবে ব্যবহার করে না। ওইটাকে কী বলে, ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে একটা, ঠিক আছে। তার মানে একই ভাষা, কিন্তু একই ভাষায় রয়েছে ভিন্ন ভিন্ন রূপ, ঠিক আছে। তো একটা হচ্ছে মৌখিক রূপ, মানে এটা বিশেষ করে আমরা কথাই বলে থাকি। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে লিখিত রূপ। লিখিত রূপ বলতে এটা লিখিত রূপটা তুলনামূলকভাবে কেমন হবে, স্পষ্ট হবে। আমরা যেমনটা লিখে থাকি বা বলে থাকি, তার থেকে কি হয়, লিখিত ভাষাটা আরও অনেক বেশি উন্নত হবে, সবার জন্য বোধগম্য হবে, এরকম। হ্যাঁ, আচ্ছা, আবার আরও দুইটা রীতি আছে, একটা আঞ্চলিক রীতি, একটা হচ্ছে প্রমিত রীতি। আঞ্চলিক রীতি মানে অঞ্চলভেদে এক এক অঞ্চলের ভাষা একরকম। সিলেটে যে দেখো সেখানকার ভাষা একরকম, চট্টগ্রামে এসে দেখো এখানকার ভাষা একরকম। হ্যাঁ, চাঁদপুরে গিয়ে দেখো ওখানকার ভাষা একরকম, যশোরে আসো এখানকার ভাষা একরকম, ঢাকায় যাও একরকম ভাষা, হ্যাঁ, ময়মনসিংহে যাও একরকম। তো এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম। তাহলে তোমার হচ্ছে এটাকে বলা হয় কি আঞ্চলিক রীতি। আর একটা হচ্ছে প্রমিত রীতি। মানে কি প্রমিত রীতি মানে কি বলো তো? প্রমিত রীতি মানে হচ্ছে যে ভাষাটা সবার কাছে বোধগম্য হবে, বা ইলিট শ্রেণীরা যে ভাষাটা ব্যবহার করে, যে আমরা যে ভাষাতে কথা বলছি তোমরা শুনছো, সেটা কি প্রমিত রীতি। হ্যাঁ, অপরদিকে লৈখিক রূপেরও আবার দুইটা রূপ আছে কিন্তু, একটা হচ্ছে চলিত রীতি, একটা হচ্ছে সাধু রীতি। চলিত রীতি মানে কি, এই যে আমরা সিম্পলি যে সকল কথাবার্তা বলতে থাকি এগুলো কি চলিত রীতি। আর সাধু রীতি কি, সাধু রীতি হচ্ছে তোমার হচ্ছে খুবই গুরুগম্ভীর যে ভাষাটা, সেটাই হচ্ছে কি সাধু রীতি, ঠিক আছে। তাহলে দেখো বাংলা ভাষার দুইটা রূপ আছে, মৌখিক রূপ আর হচ্ছে লৈখিক রূপ। মৌখিক রূপের আবার দুইটা রূপ আছে, একটা আঞ্চলিক একটা প্রমিত। এক লৈখিক রূপের দুইটা আছে, একটা চলিত একটা সাধু। এই যে এখানে যেই ভাষায় লেখা আছে এটা কি ভাষা বলো তো? আমরা বইয়ে পড়ি, এটা কিন্তু চলিত রূপে আমরা সাধারণত পড়ে থাকি। তাহলে সাধুটা কোথায় থাকে? বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে পুরাতন পুরাতন যে সকল লেখা, ঠিক আছে, অনেক আগে যে কবি সাহিত্যিকরা যে ভাষায় লিখতেন, সেটা কি, সেটা হচ্ছে সাধু ভাষা। তোমরা কিন্তু সবাই কম বেশ সাধু ভাষা সম্পর্কে পরিচিত, তাই না? আচ্ছা, আঞ্চলিক ভাষাটা দেখো। আঞ্চলিক ভাষা কি, আঞ্চলিক ভাষা রীতি একরকম, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। হ্যাঁ, যেটা বললাম, দেখো একই কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে কিন্তু বলে থাকে, ঠিক আছে। তো আঞ্চলিক ভাষাকে এর জন্য কি বলা হয়, উপভাষা বলা হয়। যেমন দেখো চট্টগ্রামে কি বলছে, ওগো আম, গোয়া মাইনসের দুয়া পোয়া ছিল। তার মানে একজন মানুষের দুটো ছেলে ছিল। হ্যাঁ, আচ্ছা, এই ভাষাটাই কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমই কিন্তু বলা হয়ে থাকে। এখন তোমাদের অঞ্চলে এই যে কথাটা, একজন লোকের দুইটা ছেলে ছিল, এটা কাদের অঞ্চলে কেমনভাবে বলা হয়ে থাকে, কমেন্ট করে জানাবে। আচ্ছা, প্রমিত ভাষা কি? প্রমিত ভাষা হচ্ছে একটি মার্জিত রূপ, ভাষার মার্জিত রূপ। তার মানে এক এক অঞ্চলের ভাষাটা এক এক রকম, তো ওইটা কখনোই কিন্তু মার্জিত হয় না, মার্জিত না, তাই না? দেখা যাচ্ছে এক লোকের আঞ্চলিক ভাষা যদি আরেক অঞ্চলে যে বলা হয়, তাহলে সে কিন্তু মাইন্ড করতে পারে, তার মানে ওইটা একটা মার্জিত ভাষা কিন্তু না, ঠিক আছে। তো আমরা এই প্রমিত ভাষাটিতে এমন একটা ভাষা যেটা সব জায়গায় কি, সব জায়গায় গ্রহণযোগ্য বা তোমার হচ্ছে আকর্ষণীয়। হ্যাঁ, আচ্ছা, তো প্রমিত ভাষা রীতি হচ্ছে তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপই হচ্ছে কি প্রমিত ভাষা। একজনের দুটো ছেলে ছিল, তার মানে এই ভাষাটা খুবই চমৎকার লাগে শুনতে। হ্যাঁ, সবার কাছে খুবই ভালো লাগে, সবার কাছেই গ্রহণযোগ্য, ঠিক আছে। এই ভাষায় কথা বলে কেউই মাইন্ড করবে না, এরকম আর কি। আচ্ছা, সাধু ভাষা কি? সাধু ভাষায় কী কী থাকে দেখো। গুরু তোমার হচ্ছে গম্ভীর্যপূর্ণ হয়। হ্যাঁ, তৎসম শব্দবহুল, মানে সংস্কৃত যে শব্দগুলা, সেই শব্দ কিন্তু এখানে খুব বেশি পরিমাণে থাকে। আচ্ছা, তারপরে ক্রিয়াপদ এবং হচ্ছে সর্বনাম পদের কিন্তু রূপ অন্যান্য রকম কিন্তু হয়, অন্য রকমের হয়, ঠিক আছে। দেখো একজন ব্যক্তির দুইটা পুত্র ছিল, একজন ব্যক্তির দুইটি পুত্র ছিল, এই রীতি শুধু তোমার হচ্ছে আহ, গদ্য গদ্যে দেখা যায়। অনেক আগে যারা তোমার হচ্ছে কবি সাহিত্যিকরা যারা ছিল, তারা গল্প বা সাহিত্য কিন্তু রচনা করতো এই সাধু ভাষায়। হ্যাঁ, চলিত রীতি কি? চলিত রীতি হচ্ছে তোমার হচ্ছে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানে মৌখিক ভাষার মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে দেশ প্রদেশে শব্দগুলি গ্রহণযোগ্য এবং চমৎকার
বাকভঙ্গি সহযোগে গড়ে ওঠে, হ্যাঁ। এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক এবং লিখিত উভয় রূপে আকর্ষণীয় এবং আদরণীয়, হ্যাঁ। একজন লোকের একজন লোকের দুটি ছেলে ছিল। আর এখানে দেখো একজন ব্যক্তিটা কেমন শব্দ, এটা তৎসম টাইপের শব্দ কিন্তু চলে যাচ্ছে, মানে এটা তোমার হচ্ছে সাধু ভাষার দিকে। আর লোক এটাকে আমরা সচরাচর ব্যবহার করি চলিত, তো এটাকে বলা হয় এই জন্য চলিত ভাষারীতি, হ্যাঁ। তো চলিত ভাষারীতি বলতে আমরা সাধারণত যে ভাষায় কথা বলে থাকি, এই যে আমি যে ভাষায় কথা বলছি, এটা কি একটা চলিত রীতি, ঠিক আছে। সাধু ভাষার বৈশিষ্ট্য তাহলে দেখো সাধু ভাষা কেমন হয়, মনে রাখতে হবে এগুলা বৈশিষ্ট্যগুলা মনে রাখতে হবে বিশেষ করে। তো সাধু ভাষা কিন্তু অপরিবর্তনীয়, যতই আজ থেকে যত শত শত বছর আগেই হোক, তখনও সাধু ভাষাটা তেমন, এখনও তেমন। তার মানে কি তোমার কালক্রমে কোনো পরিবর্তন হয় না। তারপর এই সাধু ভাষাটা তোমার ইন্ডিয়াতে যেমন ছিল, বাংলাদেশেও তেমন, যে কোনো স্থানে কিন্তু সাধু ভাষাটা এখনও সেই রকমই আছে, মানে যে কোনো জায়গায় যে কোনো সময় সাধু ভাষাটা কখনোই পরিবর্তনশীল না, ঠিক আছে। না হওয়ার কারণ আছে, না হওয়ার কারণ কি, এখানে তোমার হচ্ছে তৎসম এবং সাংস্কৃতিক শব্দের ব্যবহার বেশি, ঠিক আছে। তো এই জন্য এটা একটা অভিজাত্য এবং গুরুগম্ভীরতা আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই ভাষারীতি কিন্তু ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, হ্যাঁ। তারপর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। এই কারণেই কিন্তু এই ভাষাটা পরিবর্তন হয়নি, ঠিক আছে। যতই কাল চলে যাক না কেন, সাধু ভাষা এই কারণেই অপরিবর্তনীয় থেকে গেছে, ঠিক আছে। তো এই সাধু ভাষা কিন্তু আমরা মুখে কথায় ব্যবহার করি না, এটা সাধারণত লেখার রূপে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এটা উপযুক্ত নয় কিসে, কথাবার্তায় উপযুক্ত নয়, আমরা যখন কোনো লেকচার দিই লেকচারে উপযুক্ত নয়, বা ভাষণেও কিন্তু উপযুক্ত নয়, খুবই জঘন্য শোনাবে আমরা যদি এই ভাষায় কথা বলি, কিংবা বক্তৃতা দিই, কিংবা হচ্ছে ভাষণ দিই, ঠিক আছে, তাহলে খুবই জঘন্য শোনাবে। তো এই যে লাস্টের এটা মনে রাখবে যে সাধু ভাষা রীতি কোথাকার সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হয়। সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহার হয়, চলিত ভাষায় সুবিধার্থে এইগুলার সংক্ষিপ্ত রূপ বা সহজ রূপটা ব্যবহার হয়, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। তো চলিত ভাষা সর্বত্র গ্রহণযোগ্য এবং মার্জিত, এবং এটা কি কথাবার্তা এবং লেখার ভাষা হিসেবে, তো এটা এই কারণে কি পরিবর্তনশীল, ঠিক আছে। তো এটা ব্যাকরণ কিন্তু সর্বদা মানে না, আর যেসব ভাষা ব্যাকরণ মানে না সে ভাষাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো এই ভাষা কি সাবলীল, চটুল এবং জীবন্ত বলার ও লেখার ভাষা বলে এই ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপ সংগ্রহের জন্য উপযোগী। তো এখানে তোমার হচ্ছে এই ভাষাটা আমরা সব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি, এবং ব্যবহার করলে সব ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার লাগে, খুবই ভালো লাগে, ঠিক আছে। তো আর এই ভাষায় কী হয় বলো তো, সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে এই ভাষাটা সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে এই যে পার্থক্যটা, ওই প্রত্যেকটাই কিন্তু পার্থক্য। আর এই যে এটা মনে রাখতে হবে যে চলিত ভাষারীতি সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়, আর সাধুতে পূর্ণরূপ ব্যবহার হয়, ঠিক আছে। তো এখান থেকেই তোমরা এই সাধু ভাষার রীতি এবং চলিত ভাষা রীতির মধ্যে পার্থক্যটা পড়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোন কোন রূপে তোমার হচ্ছে পার্থক্য দেখা যায়, কোন কোন রূপে পার্থক্য দেখা যায়। দেখো বিশেষ্য রূপে, ঠিক আছে, বিশেষ্যের রূপে পার্থক্য দেখা যায়, সর্বনামে দেখা যায়, ক্রিয়াপদে দেখা যায়, অব্যয়ে দেখা যায়। আমরা দেখলাম যে তোমার হচ্ছে সাধু ভাষায় হচ্ছে সর্বনাম এবং কি ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হয়, তাই তো। তো পার্থক্য কিন্তু এই পার্থক্যগুলো দেখে আমরা বুঝতে পারবো, মানে এই পদগুলো দেখে আমরা বুঝতে পারবো, বিশেষ সর্বনাম ক্রিয়া অব্যয়, যে কোন বাক্যটা আসলে সাধু কোনটা চলিত, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে চলো আমরা পার্থক্যগুলো দেখা যাক। দেখো এই সবগুলা কিন্তু বিশেষ্য, বা সবগুলা হচ্ছে নাউন, ঠিক আছে। চন্দ্র, এটা চলিত কি, চাঁদ। দন্ত, দাঁত, হ্যাঁ। পক্ষী, পাখি, বগ্র, বাঘ, মনে রাখতে হবে কিন্তু, মৎস্য, মাছ, হস্তি, হাতি, হ্যাঁ। কর্ণ, কান, অগ্নি, আগুন, সবগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পারছো। সর্বনাম মানে হচ্ছে কি প্রোনাউনের যে রূপের পার্থক্য সেগুলো দেখো। এই যে এটা কি, এটা সাধু এ। তারপর ইহা মানে কি এ, ইহাকে মানে কি একে, ঠিক আছে। ইহাদের মানে কি বলতো, ইহাদের মানে হচ্ছে এদের। উহা মানে কি ও, তারপর উহাদিগের মানে কি ওদের, হ্যাঁ। কাহাকে মানে কি কাকে, কেহ মানে কি কেউ, হ্যাঁ। তাহা মানে তা, তাহার মানে তার, হ্যাঁ। তারপরে হচ্ছে যাহা মানে যা, যাদের, যাহাদের মানে যাদের, ঠিক আছে। তো ক্রিয়াপদের রূপের ভিতরে পার্থক্য দেখো। ক্রিয়াপদ কিন্তু এগুলো, হ্যাঁ। আসিয়া মানে কি এসে, করিয়া মানে কি করে, করিয়াছে মানে কি করেছে, খাইতেছিল মানে কি খাচ্ছিল, গিয়াছিল মানে কি গিয়েছিল, হ্যাঁ। তো এই যে এগুলার সাধুরীতি কোনটা, সাধুরীতি কি, বা কোনটার চলিত রীতি কি, এটা কি তোমাকে কিন্তু সবই পারতে হবে, বুঝতে হবে। বিশেষ করে মনে রাখার মতো জায়গাটা কিন্তু এই যে অব্যয় পদের এইটা, ঠিক আছে। এটা খুবই গুরুত্বের সাথে মনে রাখবে, কারণ পারলে তোমরা সবই পারবা, যদি আটকানোর জায়গা থাকে তাহলে এইখানে আটকানোর জায়গা থাকবে। তাহলে আমি কি বললাম যে সাধুরীতি কোনটা বা কোনটা চলিতরীতি কোনটা, সেটা তোমাদের একদম রপ্ত কিন্তু থাকতে হবে। এখন দেখো সাধুরীতির তোমার হচ্ছে উদাহরণ এবং চলিত রীতির উদাহরণ, এই উদাহরণ দিলে কোনটা সাধু কোনটা চলিত একেবারে ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে।
আচ্ছা, সাধুরীতিটা একটু পড়া যাক। উপন্যাসের অনুরূপ বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না। খুঁজিয়া মানে কি? খুঁজে। হ্যাঁ? শুধু আমাদের দেশ বলিয়া, বলিয়া মানে কি? বলিয়া মানে হচ্ছে বলে। নহে মানে কি? নহে মানে না। হ্যাঁ? আচ্ছা, পৃথিবীর কোনো দেশেরই পুরাতন, পুরাতন মানে কি? পুরনো। হ্যাঁ? পুরাতন সাহিত্যের উপন্যাসের দর্শন মিলে না। ঠিক আছে? আচ্ছা। তারপরে দর্শন মানে কি বলতো? দর্শন মানে হচ্ছে দেখার কাজ, মানে দেখা, তাই তো? দেখা মিলে না, মানে দেখতে পাওয়া যায় না। উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা মানে কি? ইহা মানে এই সম্পূর্ণ আধুনিক সামগ্রী। ঠিক আছে? তো এখানে কিন্তু সাধুরীতিটার যে ব্যবহার, সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা। তাহলে তোমরা কি বুঝতে পারলে এতক্ষণে? এতক্ষণে আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে ভাষা আসলে কি, যে মনের ভাব প্রকাশের একটা মাধ্যমই হচ্ছে ভাষা। তো ভাষা বিভিন্ন রকম হতে পারে। তোমার হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে হতে পারে, কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে। হ্যাঁ, বিভিন্নভাবে ভাষা কিন্তু হতে পারে। আচ্ছা, তো ভাষা এটা সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, আর ভাষাটা কিন্তু পরিবর্তনশীল। স্থান কাল এবং স্থান কাল সময় বা হচ্ছে সমাজভেদে কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে? তার মানে একেক জায়গায় একেক রকম, একেক সময়ের ভাষা একেক রকম। একই ভাষা কিন্তু তোমার হচ্ছে সময় ভেদে, তোমার হচ্ছে স্থান ভেদে একেক রকম। মাতৃভাষা মানে কি? যে জন্মের পর থেকে আমরা যে ভাষাটা শিখি, এখান থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে কোন দেশের ভাষা কী রকম, এটা জানা। বা বাংলা ভাষাভাষী লোক কত জায়গায় আছে, বাংলা ভাষার অবস্থান কততম, কোন ভাষার অবস্থান কততম, এগুলো কিন্তু জানতে হবে। বা কোন ভাষায় কত কোটি কোটি মানুষ কথা বলে বা কত সংখ্যক লোক কথা বলে, এগুলো জানতে হবে। রাষ্ট্রভাষা, এটার হচ্ছে তাৎপর্যটা তোমাকে হচ্ছে জানতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো কোথাকার রাষ্ট্রভাষা কি, এটা এখান থেকে জানতে হবে। সাধু এবং চলিত রীতির পার্থক্যের ভিতর থেকে তোমাকে বিশেষ করে এই যে বৈশিষ্ট্য দুইটা, সাধু ভাষার বৈশিষ্ট্য এবং হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ লেকচারটি দেখার জন্য। আশা করি তোমরা সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে ও জানতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।